নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে এপিসোডে যে কুর্চি নিজের হাজব্যান্ডকে বলছে যে তোমাকে বৌদি ভাইয়ের কেসটা লড়তে হবে। তো বললো তাহলে আমার কি স্বার্থ। যাই হোক, ওদের মধ্যে কিছুটা হাসি মজা ঠাট্টা হলো। তারপরে অয়নদীপ বললো চলো, এলো। এখানে দেখা যাচ্ছে সবাই কোর্টে এসছে, বুবলাই নতুন সব। তারপরে দেখা গেল কৃষাণুও এলো। তারপরে ওরা নিজেদের মধ্যেই আলোচনা করতে লাগলো। হ্যাঁ, তো বলল, কুর্চিকে জিজ্ঞেস করলো পিসামশাই, বাবিল জিজ্ঞেস করলো পিসামশাই এসছে? বলে হ্যাঁ এসেছে, জামিনের জন্য কথা বলতে গেছে। বলছে আজকেই কোর্টে পেশ করবে, ফার্স্টে কোর্টে কেসটা দেওয়া হয়েছে, আজকেই কোর্টে পেশ করবে। তা এখন বোধহয় আজকেতে হিয়ারিং, তো জামিন বোধহয় এখন হবে না। বলছে হ্যাঁ সেই ব্যাপারেই কথা বলতে গেছে অয়নদীপ। এদিকে কৃষাণুও বলল তুইও এসছিস? বললে হ্যাঁ স্যার আমিও এসছি। তো বলল যে এই আমি আপনাদের বাড়ি গেছিলাম, সব শুনে আমি এইখানে এলাম। এই সময় বিপদের সময় কি না আমি না এসে থাকতে পারি? নিয়ে তারপরে বলল যে মিঠিকে বলল যে আপনি কেমন আছেন? মিঠি বলল খুব ভালো আছি, এই সময় যেমন থাকা যায়। আমার মা পুলিশের হেফাজতে, আমি যতটা ভালো থাকতে পারি। হ্যাঁ, এইসবই কথা। মানে মিঠির কথা বলার ধরনটা একদম ফালতু, একদম ভালো লাগে না। এই কারণেই প্লুটোর জীবনে মৌ ঢুকেছিল, এবারে কৃষাণুর জীবনে না ঢুকে যায়। সে যাই হোক, এত উদ্ধত উত্তর সব সময় ভালো লাগে না। এটা স্বতন্ত্রও বলল যে যাই হোক। তারপরে ওরা যখন যাচ্ছিল কোর্টের দিকে, তখন বর্ষার ফ্যামিলি রুদ্র রুদ্র করে ডাকলো। তো ওরা এগিয়ে গেল, কুর্চিরা সবাই, আর রুদ্র দাঁড়ালো, মানে বুবলাই নিয়ে বলছে তোমার সঙ্গে আমার তোমার সাথে কতগুলো আমাদের কথা আছে। বললো কি কথা? বর্ষা বললো তোমার সঙ্গে আমার 1-to-1 কথা আছে। তো বলছে দেখো বর্ষা, তোমার সঙ্গে আমার কোনো 1-to-1 কথা নেই। তোমার সঙ্গে একদিনই আমার কথা হবে, সেটা হচ্ছে যেদিন ডিভোর্সের মামলাটা উঠবে সেই দিনই 1-to-1 কথা হবে। তখন বলছে দেখো আমরা কেসটা উইথড্র করে নিতে চাই। যদি তুমি আমাকে কথা দাও, আমার কত শর্তে মানো, তুমি এই বাড়িতে একদিনও থাকবে না, আর কোনো সম্পর্ক রাখবে না, আমার সাথে তুমি আলাদা থাকবে তবে। তখন বুবলাই ডাকলো নতুন কাকু, নতুন কাকু। তখন বলছে নতুন কাকুকে কেন ডাকছো? আমরা তোমার সাথে কথা বলতে চাইছি। বলছে যে সেটা বললে তো হবে না, আমি থাকবো না। তারপর নতুন এলো, নিয়ে তারপর বলছে যে ওরাও মানে বুঝাবার চেষ্টা করছে যে যদি বুবলাই এই শর্তটা মানে তাহলে ওরা কেসটা উইথড্র করবে। নতুন বলল কেস উইথড্র করবার কোনো দরকার নেই, হ্যাঁ কেস যেমন চলছে তেমনি এগোবে। আর বুবলাইকে বলল যে তুই যদি চাস ওদের সাথে থাকতে, তো ওদের প্রস্তাবে রাজি হোস, সেটা তোর ব্যাপার, কিন্তু আমি এক্ষেত্রে বলবো কেস উইথড্র করবার দরকার নেই, কেসের মতনই এগোবে। বুবলাই বলে শুনে নিলেন তো কথা। তখন বলছে দেখো তোমাকে আমরা একটা চান্স দিয়েছিলাম। বল না আমাকে চান্সের দরকার নেই। বুবলাই তখন বর্ষা বলছে এক রাতেই তোমার মাথাটা মাইন্ড ওয়াশ করে দিল ওরা। বলছে শুনো, তুমি আমাকে দিনের পর দিন বোঝাবার চেষ্টা করেছো, আমাকে কেউ এক রাতে মাইন্ড ওয়াশ করেনি, ওটা তুমি করেছো। হ্যাঁ, আর সেই জন্যেই আমি মানে এমনি হয়ে গেছি। আমি আর না, আমার মাকে তুমি, আমার ভগবানের মতো মাকে তুমি জেল পাঠিয়েছো, তোমাকেও আমি ছাড়বো না। আমার মা তো ছাড়া পাবে, তোমারও জায়গা হবে জেলেই, এরপর কি তোমাকে আমি ছাড়বো? এই সব বলে ওরা এগিয়ে গেল। আর কুর্চিও বলল যে ওরা যা পারছে করুক, ওরা কেস, কিন্তু হ্যাঁ আমরাও বলল শুনুন, বর্ষার পরিবারকে বলল যে আমার ভগবানের মতন বৌদিকে আপনারা এত হ্যারাস করেছেন আপনার মেয়ে, আমরা 1 ইঞ্চি মাটি ছাড়বো না, আমরাও আপনার শেষ দেখে ছাড়বো। আর আপনার মেয়ে যে করেছে তার জন্য তাকে শিক্ষা দিয়েই ছাড়বো। তারপর সবাই কোর্টরুমে গেল। হ্যাঁ, কোর্টরুমে যেয়ে পরে বর্ষার উকিল তো বর্ষার হয়েই বললো যে মেয়েটা নির্যাতিতা হয়েছে। তারপর বর্ষাকে এজলাসে ডাকা হলো। তো বর্ষাও বানিয়ে অনেক মিথ্যা কথা বলল। হ্যাঁ,
এইসব কথা, যে আমাকে ওরা আমাকে আনতে গেছিল, সব ঘটনা, মরাল হ্যারেস কী আরও বললো। এদিকে ওইগুলো শুনে নিয়ে পরে মিঠি চোখে জল চলে এলো। তখন কৃষাণু বলল যে চোখে জল কেন? এই সময় তো সন্তানের চোখে আগুন আসার কথা, আপনার চোখে জল কেন? তখন মিঠি বলল যে আমার মাকে এমনিভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অসহায়ভাবে, তো আমার চোখে জলেই আসবে। বলছে না, সেই জন্যে তো আপনার চোখে বেশি আগুন হওয়ার কথা, আপনি কি ভালো করে কথা বলতে শিখেননি? তখন মিঠি বলল যে আমার সঙ্গে ভালো করে কথা বলে, আমি তার সঙ্গে ঠিক ভালো করে কথা বলি। যাই হোক, এদের তো মিঠির আর কৃষাণুর তো একদিকে হচ্ছে, এইদিকে কুর্চি বলছে বুবলাইকে যে দেখছিস তো, ওই একটা মেয়েকে বিয়ে করার জন্যে তোর মায়ের কত মানে শাস্তি হচ্ছে, দেখ তোর মাকে। তখন বুবলাই খুব অনুতপ্ত, বলছে পিসিমণি আমি বুঝতে পেরেছি যে মানুষের সাথে অমানুষদের সাথে থাকলে কি হয়, সঙ্গ দোষ। আমি আর বর্ষার সঙ্গে জীবনে কখনো সম্পর্ক রাখবো না। আর আমি যত আমার মায়ের সাথে খারাপ ব্যবহারগুলো করেছি, আজ আমার মায়ের যে হচ্ছে তার জন্য সব আমি দায়ী, আমি নিজেকে দায়ী করছি, আর তার জন্য আমি গোটা জীবন প্রায়শ্চিত্ত করে যাব। এই সব কথা বলতে লাগলো বুবলাই। আর তারপরে এদিকে কোর্টে অয়নদীপ ঢুকলো। অয়নদীপ বলল যে দেখুন, এইখানে আমার ফার্স্টে কোর্টে কেসটা এসেছে, তার জন্যে আমার বন্ধুকে আমি ভালো বলছি, মানে কনগ্রাচুলেশন জানাই যে ফার্স্টে কোর্টে তবেই আজ থেকে শুরু হয়েছে মামলাটা। যাই হোক, বর্ষা দেবীর সবারই অতীত থাকে। এখন যে বর্ষা দেবী যে এখন বারবার স্বতন্ত্র বোসের নামটা উঠে আসবে, তবে সেটা একটা অন্য কেস। বর্ষা দেবী যে মলিয়েশনের চার্জটা আনিয়েছিল সে কেসটা অন্য। এটা আমি আজকের যে কেসটা সেটা নিয়ে বলবো, আর কিছু বলবো বর্ষা দেবীর অতীত নিয়ে। তবে হ্যাঁ, কমলিনী দেবীর অতীত নিয়েও বলবো, তবে বর্ষা দেবীর অতীত নিয়ে বলবো। তার সাথে আমি কিছু প্রমাণও দেব। আপনি এই প্রমাণগুলো দেখতে পেলেই বুঝতে পারবেন যে আপনি। আর এদিকে যখন বর্ষা সব কথাগুলো বলছিল আর জোড়হাত করে বলছিল যে আমার সঠিক বিচার চাই, ন্যায় বিচার চাই, তখন জজ যখন জিজ্ঞেস করলো কমলিনীকে যে আপনি মানে ছেলের বউকে নির্যাতন করেছেন, এটা আপনি স্বীকার করেন? তো কমলিনী বলল না। হ্যাঁ, তারপরেই অয়নদীপ ঢুকলো। তারপরে ফটো টটো যে ছিল, বলছে বিয়ের আগে বর্ষা যে লাইফটা লিড করতো, অন্য সম্পর্ক ছিল, সব আমি বলবো। তা আপনি হয়তো বলতেই পারেন যে বিয়ের আগে অনেকেরই অনেক সম্পর্ক ছিল, তবে এই ফটো এই প্রমাণগুলো দেখতে পেলেই আপনি বুঝতে পারবেন যে বর্ষা দেবী কতটা উচ্ছৃঙ্খল জীবনযাপন কাটিয়েছে নিয়ে। তারপরে আর এদিকে বর্ষার বাবাও কোর্টে দাঁড়িয়ে নিয়ে বলছে যে আমার মেয়ে মিথ্যে কথা বলে না, আমার মেয়েকে আমি অমনি শিক্ষা দিইনি। হ্যাঁ, ওর বাবা জ্যাঠা ওরা সব নিয়ে। তারপরে জজ বললেন যে মানে বর্ষা দেবী উচ্ছৃঙ্খল জীবনযাপনের সাথে বধূ নির্যাতনটা তার কম হয়ে যায় না, এটা আর হয়। এবারে দেখা যাবে অয়নদীপ কী করে কমলিনীকে বাঁচাবে। এ তো হয়ে গেল সিরিয়ালের কথা। এইবারে আমি বলি, কোর্টে তো কেসটা নিয়ে যাবারই ছিল, তাহলে চুরির কথাটা কেন উঠছে না? মিটিল সেই চুরিটা, তারপর বর্ষা যে গয়না চুরি করেছিল, এই সব কথাগুলো কেন আনছে না? মিটিল সেই সব বলেছিল, এফআইআর করেছিল থানাতে, সেই সূত্র ধরে কেন এগোয়নি? তারপর বর্ষা একবার গয়না চুরি করেনি, আগেও বর্ষা টাকা চুরি করেছে, সেই প্রমাণগুলোও আছে নিশ্চয়। তারপরে কমলিনীর গয়না চুরি করে কমলিনীকে ফাঁসিয়েছিল, সেই সবও আছে। তারপর বর্ষার কাচ্চা চিঠ্ঠা তো অনেক আছে। এখন আমরা চাইবো যে সম্রাট পট্টনায়ককে ডাকা হোক কোর্টে, ওর মুখ থেকে শোনা হোক বর্ষার কুকীর্তি। আর তারপরে বর্ষার কুকীর্তি অনেক কিছুই আছে। সব থেকে বড় পয়েন্ট, যদি বর্ষাকে ও মরাল হ্যারাস করেছিল, তো বর্ষার শরীরে সিঁদুর লাগা ছিল, তারপর বর্ষার তো শরীরে নিজেই নুচানুচি করেছে, তার রিপোর্ট আছেই।
কিন্তু একদম ধোপ দুরস্ত শেরওয়ানি মানে পাঞ্জাবি পরেছিল, ওইটাতে সিঁদুর মানে স্বতন্ত্র পরেছিল, ওটাতে একটুও কোনো ভাঁজ পড়েনি, সিঁদুরের ছিটে ফোঁটা লাগেনি। যদি স্বতন্ত্র মরাল হ্যারাসটা করতো তো ওর পাঞ্জাবিতেও দাগ থাকতো সিঁদুরের, ওর যে পোশাক ছিল তাতেও কোনো দুমড়ানো মোচড়ানো থাকতো কিছু, কিন্তু সে তো না, ও তো সেইভাবেই গেছিলো প্রোগ্রামে, যেখানে অডিটোরিয়ামে। তো সেগুলোও তো একটা প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে। আর বর্ষা মিথ্যা বলছে সেটা তো, তারপর গয়না চুরিরটা, এটা তো মিটিল করেই ছিল কেসটা। যাই হোক, বর্ষার শাস্তি হওয়া উচিত। এইবারে দর্শকরা এটাই চাই যে বর্ষার জেল হোক। আর যদি এখানে এলজি রাইটার যদি বর্ষার জিদ দেখিয়ে দেয় তো সমাজে ভালো মেসেজ যাবে না। বর্ষার মুখে আগেই যে ভাষাগুলো দিয়েছে তাতে আমাদের দেশের, আমাদের বাংলার অনেকটা নিন্দে হয়েছে। যারা বাইরের দেশ থেকে দেখে তারা মনে করবে বাংলা মধ্যবিত্ত সংসারের ছেলের বউরা এমনি হয়। কোনো জায়গায় দেখায় শাশুড়িকে অকথ্য ভাষায় গালাগাল দিতে। যেমন আর একটা সিরিয়ালে দেখছি যে মেয়েটা গরিব বলে সবাই মিলে ওর পেছনে ঝাউ 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 করে লেগে গেছে, মানে গরিব হওয়াটা যেন খুব দোষের ছেলের বউকে। তো এই সব জিনিসগুলো ঠিক আছে, সিরিয়াল বোর্ডটাতে এইসব জিনিসগুলো চলবেই, কিন্তু এত মিথ্যা যে এই বর্ষার কথাগুলো জাস্ট আমি আজ নিতে পারছিলাম না, সত্যি কথা বলতে কি। আর ওরা যে বলছিল কোর্টে যে স্বতন্ত্র, যে আমি স্বামী হয়ে কিছু করতে পারছি না, কমলিনীকে এত হ্যারাস হতে হচ্ছে, এত কথা শুনতে হচ্ছে, শুধু স্বতন্ত্র না দর্শকরাও শুনতে পাচ্ছিল না কথাগুলো। বর্ষা যে বানিয়ে মিথ্যা কথাগুলো বলছিল সেগুলো দর্শকরাও নিতে পারছিল না। এইবারে আমরা দেখব অয়নদীপ কেমন করে কেসটাকে সাজাচ্ছে। আর এইখানে বর্ষার কিন্তু সারা কুকীর্তিগুলো ফাঁস হওয়ার দরকার। বর্ষা, তারপরে হ্যাঁ, বুবলাই যে জ্বরের ওভারডোজ খেয়ে নিয়েছিল, জ্বর কম হওয়া ওষুধ, সেইটাকে বর্ষা আবার ঘুমের ওষুধ বলে চালিয়ে চারিদিকে হাল্লা করেছিল। তারপরে কৃষাণু সেগুলো বলুক, তারপরে কমলিনী মা হয়ে দেখতে গেছিল, ঢুকতে দেয়নি, এগুলো কৃষাণুরও এসে নিয়ে কোর্টে সাক্ষী দেওয়া উচিত। তারপরে ওরা বিলটা পে করেনি, স্বতন্ত্রকেই বিল পে করতে হয়েছিল, সেটাও বলুক। তারপরে বর্ষাকে যেমন ছাড়া না হয়। এইবারে আমরা দেখতে চাই না, বর্ষা হয়তো এমনও হতে পারে এলজি সিরিয়াল, তো এলজি এটা করবে যে বর্ষার প্রেগনেন্সি দেখিয়ে দিবে, তখন আবার সেই ঘরে আসবে, আবার সেই, তো এতটা দর্শকরা নিতে পারবে না। বর্ষা প্রেগনেন্টেই থাকুক আর যেই থাকুক, যদি এমনিও হয় মিথ্যা প্রেগনেন্সি রিপোর্ট দেখায় আর ঘরে ঢুকে, সেটা দর্শকরা চায় না। চাই বুবলাইয়ের জীবন থেকে বর্ষা বাদ যাক, বর্ষা মানে চেহারা দর্শকরা আর দেখতেই চাইছে না। বুবলাই একটা ভালো মেয়ে দেখে বিয়ে করুক, সংসারী হোক। আর বর্ষা গোটা জীবনটা আবার জেলে কাটুক। এত মিথ্যা বলেছে, একটা মানুষের উপর মিথ্যা কেস সাজিয়েছে, ওর তো অনেক বড় শাস্তি হওয়া উচিত। মেকার্সরা সেইটা দেখুক, দর্শকরা যেটা খুশি থাকে সেইটাই রাইটারদেরকে লিখতে হয়। রাইটার যে বলে দেয় যে লেখা নিজের নিয়মেই এগোবে, কী নিয়ম তোমার? তুমি কি ভগবান? ভাগ্য বিধাতা যেটা লেখে সেটা নিজের নিয়মে এগোয়, কিন্তু রাইটার্সরা যারা ফিল্ম মেকার্স তারা কিন্তু দর্শকের চাহিদা অনুযায়ী তাদেরকে বানাতে হবে, সেইটা রাইটার্সকে বুঝতে হবে। রাইটার্স বড় অহংকারের সাথে বলে যে লেখা নিজের নিয়মে এগোবে, কি নিজের নিয়মে এগোবে? তুমি তার বিধাতা ভগবান নাও, আর যদি তুমি নিজের নিয়মেই এগোবে সেটা তো তুমি বলে দিও, প্রথমেই তোমার বলা উচিত যে এই গল্পটা আমার নিজের, সেই জন্য যেমনভাবে পারি আমি তেমনিভাবেই দেখাবো, তাতে দর্শকরা হার্ট হোক, অসুস্থ হোক, বিপি বাড়ুক, তাতে আমার কিছু যায় আসে না। যারা দেখবার তারা দেখুন, তাহলেই ভালো। এটা প্রথমেই লিখে দেওয়া উচিত। এইবার দর্শকদের একটাই চাহিদা, বর্ষা জেলে যাক। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। কালকে কি হলো সেটার জন্য নিয়ে আসবো আবার চিরসকার সাতকাহন। বন্ধুরা, আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট